নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনা মোস্তফা ফিরোজকে দিয়ে শুরু করি। মোস্তফা ফিরোজ, আপনি জানেন যে আজকে 13 অক্টোবর, এই দিনকে ঘিরে যে লকডাউন আওয়ামী লীগ থেকে ডাকা হয়েছিল, এর মাঝে আমরা দেখেছি যে গতকাল রাজধানী বাসে ও থেমে থাকা ট্রেনে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, ফের আতঙ্ক আসলে আগুন সন্ত্রাসের। মোস্তফা ফিরোজ, আমাদের এই রাজনৈতিক ধারা তো অনেক দিনের পুরনো, নতুন কিছু না। কারণ যখনই নাকি মুক্ত রাজনীতির সুযোগ না থাকে তখন এটা করা হয়। আবার এটাও সত্য, যখন নাকি রাজনীতিটা মুক্ত থাকে তখনও এই আতঙ্ক তৈরি করা হয়। হয় কি, এই ধরনের কর্মসূচিতে মানুষ তো সাড়া দেয় না তখন, কিন্তু মানুষকে এক ধরনের পরিস্থিতি যে খারাপ দেশের, এটা আবার বোঝানোরও মানে দরকার হয় বলে রাজনৈতিক দলগুলো মনে করে। সুতরাং দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি, এই সরকার তো ব্যর্থ, এই সরকার তো মানে ঠিক মতো পারছে না, এক ধরনের ব্যর্থতা প্রমাণ করা, করে একটা রাজনৈতিক ফায়দা তোলা। তো সেইটা অনেক পুরনো। মাঝখানে ভাবছিলাম যে 15 বছর ধরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বক্তব্য ছিল যে তারা কোনোভাবেই মানে রাস্তাঘাটে কোনো নৈরাজ্য, বোমা টোমা এগুলি মানে একদম বিরুদ্ধে, বরং বিএনপি জামাত যে করছে সেটার বিরুদ্ধে তারা ক্যাম্পেইন করতে করতে সাকসেসফুল হয়েছিল। ফলে দেখা যেত শেষের দিকে আর হরতাল বা এই ধরনের কর্মসূচি মানুষ আর পছন্দ করতো না, এই দিক দিয়ে সাকসেসফুল। কিন্তু তারা যেটাকে ব্যর্থ করে দিল সেটা আবার তারা নিজেরা আবার শুরু করলো। এটাই হচ্ছে দুঃখজনক যে এই জিনিসটা, সন্ত্রাস, বোমা, বাস পোড়ানো, মানে এই ধরনের অনেকে তো মারাও গেছে, ঘুমন্ত চালক। তো যেটা তারা শেষ করে দিল এবং অজনপ্রিয় হিসেবে মোটামুটি প্রমাণ করলো, সেই জিনিসটা আবার তারা শুরু করছে ঘোষণা দিয়ে, লকডাউন নাম। বরং তারা যেটা একটা কর্মসূচি দেখলাম যে তারা ঢাকা শহরে 1 লাখ বেলুন ছাড়বে, প্রতিবাদী বেলুন। সেটা ভালো ছিল, এটা একটা গণতান্ত্রিক কর্মসূচি। এটা করলে বরং মানুষ এটাকে সাধুবাদ জানাতো। কারণ রায় তো হবেই, কিন্তু এই ধরনের তো আতঙ্ক ছড়ায়, মানে বিচারকদেরকেও ভয় করানো যায় না, ট্রাইব্যুনালও তারা প্রভাবিত হয় না। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো একটা এনার্কি তৈরি হচ্ছে। আর এখন এটার একটা তীব্রতা বাড়ার কারণ হলো রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে হানাহানিতে মানুষ হতাশ। মানুষও মনে করছে যে দূর, এটা কি হলো, কি পরিবর্তন হলো। এই যে 1 বছর যাইতে না যাইতে মানুষের মধ্যে এই অনুভূতির কারণে এর ফলটাও কিন্তু অটোমেটিক্যালি আওয়ামী লীগের ঘরে যাচ্ছে। এখন আওয়ামী লীগ সেটাকে ব্যবহার করছে। ফলে তারা যে খুব মানে মানুষ যে এটার বিরুদ্ধে একেবারে মানে হাজার হাজার মানুষ নেমে গেছে, এটা কি ধরনের ঘটনা, সেটাও কিন্তু হচ্ছে না। ফলে মানুষ হয়ে গেছে এখন তারা ঘরে চলে গেছে। রাজনৈতিক এই পরিস্থিতি, হানাহানির মধ্যে মানুষ নির্বাক হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। উল্টা মানুষ তার নিজের জীবন নিয়ে এখন মানে সন্দিহান, যে রাস্তাঘাটে বেরোলে আজকে দেখেন আজকে তার প্রভাব পড়ে গেছে। লকডাউন ঘোষণা করছে, আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু একটা অটো লকডাউন পরিস্থিতি তো তৈরি হয়ে গেছে, এটা সত্য। কালকে সবাই ভাবছে যে তারা রাস্তায় বেরোবে কি বেরোবে না, এরকম একটা অবস্থা। তো সেই অর্থে তো আমি দেখছি যে আওয়ামী লীগ সাকসেসফুল। জি, আমরা একটু আনিস আলমগীরের কাছে যাই। আনিস আলমগীর, যে প্রশ্নটি আমি মোস্তফা ফিরোজকে করেছিলাম, একই প্রশ্ন আপনার কাছে। যেটা বলছিলেন মোস্তফা ফিরোজ, যে একটা সময় ঘোষণা দিয়ে এই 2014 সালে বা 18 সালে যেভাবে আমরা দেখেছি বাসে আগুন, মানুষ আগুনে পড়ে নিহত হয়ে যাওয়ার ঘটনা এখনও আসলে দেখছি, এবং তৎকালীন প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কেউ বাসে আগুন দিতে গেলে তাকেই সে আগুনে ফেলে দিবেন। এই যে রিপিটেশনটা, হ্যাঁ, তো এটা তো রিপিটেশন চলছে। এখন সরকার যারা আছে তারাও বাসে যারা আগুন দিচ্ছে তাদেরকে যদি ফেলে দেয় শেখ হাসিনার কথা অনুযায়ী, তো মানুষ তো খুব মাইন্ড করবে না। কারণ জনসম্পদ নষ্ট করার সেটা রাজনীতি কোনো কোনো দলেরই করা উচিত না। সেটা শেখ হাসিনার বিরুদ্ধে যেগুলো করা হয়েছিল সেটাও যেমন সন্ত্রাস ছিল, এবং এখানেও যারা করবে সেগুলো সন্ত্রাস। আপনি আবার জুলাই আন্দোলনকে সন্ত্রাস বানিয়ে দিয়ে না যে আনিস আলমকে জুলাই আন্দোলন সন্ত্রাস বলেছে। আমি বলছি যে শেখ হাসিনার পুরো রাজনৈতিক জীবনে যত আন্দোলন হয়েছে
বাস পোড়ানো তো তখন নতুন কিছু না, তখনও হয়েছে, এখনো হচ্ছে। বা খালেদা জিয়ার আমলে যে আন্দোলনগুলো হয়েছে, আমাদের এখানে বাস পোড়ানো, বাস এবং রাষ্ট্রীয় সম্পত্তি আরো যে রেল পোড়ানো, এগুলোকে মনে করা হয় যে আন্দোলনের সফলতার মাপকাঠি। আজকে দেখেন একটা রেলে, যে মানে রেলে আপনি নিশ্চয়ই খবর দেখেছেন জি, যে একটা তেজগাঁয়। বসে থাকা রেলে আগুন দিয়ে দিয়েছে, রাস্তায় গাড়ি পোড়াচ্ছে। তারপরে কিছুক্ষণ আগে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, কতটা সত্য আমি জানি না, যে মিরপুরে জুলাই আন্দোলনের যে চলচ্চিত্র দেখাচ্ছিল, যে তথ্যচিত্র দেখাচ্ছিল, সেখানে হামলা করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে ককটেল বিস্ফোরণ হয়েছে, আহত হয়েছে। সো আতঙ্ক যেটা সৃষ্টি করা, যেটা এই যে আন্দোলনকে সফল করা বলে, যে রাজনৈতিক দলগুলো যেভাবে যেটাকে বলা হয় যে আন্দোলন সফল হয়েছে, সেটা তো এই রাতেই শুরু হয়ে গেছে, 13 তারিখ আসার আগেই শুরু হয়ে গেছে। তো 13 তারিখ আমরা জানি না কালকে কি করতেছে, মানে আজকে 13 তারিখ তো শুরু হয়ে গেল, এই শুরু দিনে কি করতেছে সেটা আমরা জানি না। কিন্তু যেটা রাজনৈতিক দলগুলো মনে করে যে তাদের কর্মসূচি সাকসেস করার ক্ষেত্রে, সেই সাকসেস, আমি মোস্তফা ফিরোজের সাথে একমত, সেই সাকসেস তো শুরুই হয়ে গেছে। কারণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, এবং গাড়ি ঘোড়া কালকে চলবে না, এবং কোনো ভদ্রলোক গাড়ি বের করবে না। কেন বের করবে তার গাড়িকে রাস্তায় শিকার হতে? তো দোকানপাট কতগুলো খুলবে সেটা সন্দেহ আছে, যদিও দোকান মালিক সমিতি বলেছে আমরা খোলা রাখবো। এই খোলা রাখার চ্যালেঞ্জ তারা কতটুকু নেবে, এবং কে মরতে যাবে এই বোমের মধ্যে? তো বাংলাদেশে যে, এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে সরকার তার যথাযথ প্রস্তুতি নিয়েছে, এবং সেটা আমি মনে করি যে একটা সরকার হিসেবে তার দায়িত্ব নেওয়া। এবং সেই জায়গায় দেখেন, আমি যদি আহ স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে যদি দেখি, সেখানে দেখি যে 8 লাখেরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত করা হয়েছে। তো তার মানে কি, সরকারকে এক ধরনের বার্তা দেওয়া, এক ধরনের কাঁপুনি দেওয়ার যেটা দরকার ছিল, সেটা আওয়ামী লীগ অলমোস্ট দিয়ে দিয়েছে। এখন আগামীকাল সেটা অ্যাট্রোসিটি আরো কতটা বাড়ে সেটার উপর নির্ভর করছে। তবে আমি আওয়ামী লীগকে এখানে দায়ীও করতে পারবো না সরাসরি, কারণ আওয়ামী লীগ লাগিয়েছে, আওয়ামী লীগ আগুন লাগিয়েছে, সেটাও তো আমার কাছে প্রমাণ নাই, আপনার কাছেও নাই। কিন্তু আমরা অনুমান করি যে যেহেতু আন্দোলনটা আওয়ামী লীগে ডেকেছে, তো আওয়ামী লীগের লোক এখানে জড়িত হওয়ার কথা, এবং আওয়ামী লীগ যদি না করে তারাই বলবে যে না, এটা আমরা করিনি। জি, আনিস আলমগীর, যেটা মোস্তফা ফিরোজ বলছিলেন যে আমিও আবারও কথা, যে রাজনীতির কারণে একটা লং টার্মের একটা গভর্নমেন্ট আসলে যেটা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হইলেন, আসলে গত 15 মাসে আসলে রাজনীতির গুণগত পরিবর্তন আসলে আমরা কি দেখতে পাচ্ছি? মানে ইজ দেয়ার কোনো এনি চেঞ্জ? গুণগত পরিবর্তন হয়নি, এখানে গুণগত পরিবর্তন কিছুই হয়নি। কারণ সেই হিংসা, বিদ্বেষ, প্রতিপক্ষকে ঘায়েল করা, সবগুলো একই কাঁধে আছে। যে ক্ষমতাসীনরা নিজেদের পদ ভাগাভাগি করা, এবং আকর্ষণীয় জায়গায় তদবির, চাঁদাবাজি, সবকিছু একই মাত্রায় আছে। শুধু আগে এক দল করতো, এখন নানা দল করছে। আগে এক সরকার করতো, এখন নতুন সরকার করছে। পরিবর্তন কোথায়? এই দ্রব্যমূল্যের বৃদ্ধি একই রকম আছে, চাকরিচ্যুতি বেড়েছে, অনেক ক্ষেত্রে বরং অবনতি হয়েছে গত সরকারের তুলনায়। এই যে মানুষ, আমি কিছুক্ষণ আগেও একটা টেলিভিশনকে বলছিলাম, মানুষ তো এই যে গণভোট হবে সেটা নিয়ে চিন্তা করছে না, মানুষ চিন্তা করছে তার পেটের খাওয়ার নিয়ে। মানুষ চিন্তা করছে যে আলুর দাম কেন বেড়ে গেল, মানুষ চিন্তা করতেছে যে চালের দাম কেন বেড়ে গেল। সেই বিষয়গুলো নিয়ে তারা চিন্তিত, তারা কিভাবে কিভাবে খাবে, কিভাবে চাকরি করবে, অর্থনৈতিক দুরবস্থা তাদের কিভাবে যাবে। অনেকেই চাকরিচ্যুত হচ্ছে। তো মানুষ চায় যে একটা শান্তি, স্থিতিশীলতা, এবং একটা নির্বাচিত সরকার। এই সরকার 1.5 বছর ধরে এই যে সময় নেওয়াটা, এটা মানুষের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। এখন কিভাবে সরকার একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে, মানুষ সেটাই কামনা করছে যে মানুষ যত তাড়াতাড়ি সম্ভব সেটা হোক। কারণ যেই আশা নিয়ে তারা এই সরকারকে সমর্থন করেছিল, বা আমরা সবাই মিলে ডক্টর ইউনূস সরকারকে ওয়েলকাম করেছিলাম, সেই আশা ডক্টর ইউনূস নিজে রেখেছেন বলে উনিও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে না, আমি মানুষের আশা রাখতে পেরেছি। উনি যেমন, ওনার সরকারের যেমন ব্যর্থতা আহ, মানে গলা গলায়, তেমনি উনি বিরোধী দলকেও এখনো এখনো দায়, আজকে মাত্র প্রথম এই ধরনের একটা ডিস্ট্রাকটিভ কর্মসূচি দেখছি। এটা যদি শুরু থেকে হতো, আরো আগে থেকে,
তাহলে বরং বলতে পারতেন যে আমি তো কোনো কাজ করতে পারি নাই, আমাকে কাজ করতে দেয় নাই, পলাতক সরকার আমার বিরুদ্ধে এইভাবে অ্যাকশন নিয়েছে, আমার বিরুদ্ধে এইভাবে লেগেছিল। বরং উল্টা পলাতক সরকারই তাকে অভিযুক্ত করছে যে তার নেতা কর্মীদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। তো আমরা এই পাল্টি অভিযোগ থেকে মুক্তি চাই। আর আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে যে প্রতিপক্ষের সাথে যে কথা বলার যে সংস্কৃতি, সেটা আমাদের রাজনৈতিক দলগুলো যেমন ভুলে গেছে, তেমনি সরকারও ভুলে গেছে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগকে তো একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হয়নি। তাহলে আওয়ামী লীগের সাথে তার একটা নেগোসিয়েশন, তার একটা কথা বলার একটা লাইন থাকা উচিত। একটা, মনে করেন আমি কিছু উদাহরণ দিলে যদি বলি, হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল, তারপরেও তো তাদের সাথে একটা চ্যানেল আছে যে কথা বলার। তো আমাদের এখানে বিরোধী দলের সাথে কথা বলা, বিরোধী দল বলতে বলে যে যাদেরকে বলা হচ্ছে যে অতীত সরকার, যারা পতিত সরকার বলছি আমরা, সেই পতিত সরকারের সাথে কথা বলার কোনো স্কোপ নাই। আমি পতিত সরকারের প্রধানের সাথে যে কথা বলতে হবে, অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলতে হবে, নট নেসেসারি। এই দলে তো আরো ব্যক্তি আছে। সো আমার মনে হচ্ছে আমাদের এমন একটা সংস্কৃতি শুরু করা উচিত যেখানে পরস্পরের কথা বলতে পারে, নতুবা আগামী দিন আরো ভয়াবহ হবে বলে আমি আশঙ্কা করছি। জি, আনিস আলমগীর, মোস্তাফিজ, আমাদের একটা বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজ এবং কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। ফিরছি আলোচনায়। মোস্তাফিজ, আপনি জানবেন যে আজকে 13 তারিখে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ, যেটা জুলাইতে সংঘটিত হয়েছিল, তার মামলার রায় আজকে দেবার কথা। আমি এটা জানতে চাচ্ছি যে একটা সময় আমরা দেখেছি যেটা যুদ্ধাপরাধীদের যখন ফাঁসি দেওয়া হয়, তখন এই পর্যায়ে এসে বলা হচ্ছিল যে তাদেরকে আসলে অনৈতিকভাবে আসলে ফাঁসিতে ঝুলানো হয়। এই যে বিচারগুলো অ্যাবসেন্সে যখন হয়, বা এগুলো আসলে কতটুকু প্রায়োরিটি পায়? না, এটা তো মানে একেবারে ইমিডিয়েট ঘটনা, সেদিনকার ঘটনা। বিচারটাও খুব দ্রুত হলো। বিচারটা আরো ভালো হইতে পারতো যদি হাসিনার তার আইনজীবী নিয়োগ করতে পারতেন, যেটা এখানে পান না থাকলে ভালো হতো। সেখানে রাষ্ট্র নিযুক্ত মানে আইনজীবী নিতে হয়েছে। তো আমি মনে করি যে এটা মানে অত্যন্ত দরকার, এবং এটা বলা যায় এক অর্থে যে এই ধরনের খুব দ্রুত গতিতে এই ধরনের মানে মামলা দায়ের করা, বিচার মানে তার রায় পর্যন্ত নিয়ে যাওয়াটা, এটা দরকার ছিল। কারণ যদি এটা প্রলম্বিত হতো, তাহলে মানুষের এত আত্মত্যাগ, এত মানে হতাহত, এত রক্ত, সবকিছুই কিন্তু আসলে বৃথা যেত, এবং মানুষ খুব হতাশ হতো যে বিচার প্রক্রিয়াটা এরকম, যে এত ঘটনার পরেও শেখ হাসিনার বিচার হলো না। বরং সেখানে একটা বিচার হওয়াটা এটা দরকার ছিল, এবং এটা যথার্থ। এখানে তো এই সরকারের কাছে তো মানে প্রধান চাওয়াটা তো নির্বাচন, তার পাশাপাশি দুইটা জিনিস চলে আসছে, সেটা হলো বিচার এবং সংস্কার। সংস্কারের ব্যাপারটা আমি আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ ছিল শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি প্রবর্তন করতো, এইটুকুই যথেষ্ট ছিল। ওটার জন্য 1 মাস সময় বা 2 মাস সময় যথেষ্ট ছিল। তার মানে ডক্টর ইউনূস সাহেব শপথ নেওয়ার পর থেকে 3 মাস, সর্বোচ্চ 4 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব ছিল। কিন্তু এটা সংস্কারের নামে প্রলম্বিত করলো, মানুষের বিরক্ত হলো, ব্যর্থতা প্রমাণ হলো, এবং এই বিচারের আরেকটু যে মানসম্পন্ন করাটা, এই দিকটা নজর গেল না, বরং মানে অদক্ষতার প্রমাণ হলো। কিন্তু প্রমাণ হলো এটার একটা, যেহেতু একটা প্রবল নৈতিক একটা আছে, দিক আছে, যে এই বিচার হওয়া উচিত এবং শেখ হাসিনার এই দায়িত্ব নেওয়া উচিত। কারণ শুধু আমরা তদন্ত করিনি এই ঘটনার ব্যাপারে, আল জাজিরা, বিবিসির মতন আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠান, তারাও যে অডিও রেকর্ডটা তারা যাচাই বাছাই করে দেখেছে যে এই নির্দেশনাগুলো পুলিশকে কঠোর হওয়া, দেখা মানে সামনে যারে পাবা তাকেই গুলি করবা, এই নির্দেশগুলো মানে কণ্ঠটা শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনা এই দায় এড়াতে পারে না, যদিও বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিজের মতন করে সে এটা করছে। মোটেই না। ধানমন্ডিতে প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
তার বাসায় মিটিং হতো আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের, এবং প্রতিদিন সেখানে শেখ হাসিনার নির্দেশগুলো পর্যালোচনা করা হতো এবং সেইভাবে নির্দেশ দেওয়া হতো একদম তৃণমূল পর্যায়ে। সুতরাং এই দায়টা শেখ হাসিনা কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না, কারণ তিনি এমন একজন প্রধানমন্ত্রী যিনি পুলিশের অন্তত 100 কর্মকর্তাকে নিজের জানেন এবং তাদের সাথে সরাসরি কথা বলে। সুতরাং এইগুলি কোনো কোনো ক্ষেত্রে তিনি নিজের ডিবি হারুনকে, মনিরুলকে, বিপ্লবকে তাদেরকে নির্দেশ দিয়েছেন। ফলে এইটা মানে বিচারটা খুবই যথার্থ, এবং এইটা হওয়ার মধ্য দিয়ে অন্তত একটা মানে দায়টা মুক্ত হওয়া গেল যে এত মানে হতাহত তার প্রেক্ষিতে। জি মোস্তাফিজ, আমরা একটু আনিস আলমগীরের কাছে যাই। আনিস আলমগীর, আমরা মোস্তাফিজের কাছে শুনছিলাম এবং তিনি বলছেন যে শেখ হাসিনা আসলে কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। আমি প্রথমত, যেহেতু বিষয়টা এখনো বিচারাধীন, সেই জন্য আমি এখানে কোনো বিশেষ কমেন্ট করতে চাই না। শুধু এটুকু বলবো যে অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত বিচার রাষ্ট্র দিতে হবে। হত্যা, খুন, গুম যত কিছু তার বিরুদ্ধে যদি অভিযোগ উঠে আসে, শুধু শেখ হাসিনা নয়, যাদের বিরুদ্ধে উঠে আসবে সেই বিচারের সাজা তারা পেতে হবে। এবং এই সাজা দিতে গিয়ে আমরা যাতে আবার প্রহসনের বিচার না করি। আমাদের অতীত অভিজ্ঞতার ক্ষেত্রেও আমরা দেখছি, বর্তমান অভিজ্ঞতার ক্ষেত্রেও সব সময় এই অভিযোগ আমাদের উপরে আসছে, বাংলাদেশের উপরে, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে, যে এখানে যারা ক্ষমতায় থাকে তাদের ইশারায় প্রহসনের বিচার হয়। প্রহসনের বিচার যখন হয় তখন ক্ষমতার পরিবর্তনের পরে এই বিচারগুলো আর বিচার বলে থাকে না, এগুলো আবার একটা তামাশা। ওই তামাশার বিচার হিসাবে এগুলো বস্তাবন্দি হয়ে থাকে। সো আমি মনে করি যে, আমি আশা করব এবং আমি এই সংস্কৃতি বাংলাদেশে চালু হোক, যে যে বিচারগুলো হবে সেটা যাতে সঠিক বিচার হয়, সেটা যাতে প্রহসনের বিচার না হয়। আমি যেহেতু এখন বিচারাধীন, সেই বিষয়ে কথা বলতে চাই না। এটা রায় হয়ে গেলে তখন হয়তো এটা নিয়ে কথা বলা যাবে। জি আনিস আলমগীর, আমরা শেষ পর্যায়ে আপনাদের দুজনের কাছ থেকে জানবো, আনিস আলমগীর, মোস্তাফিজ, খুব ছোট করে, যে মানে আজকে দুপুরবেলা মানে 13 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন বিষয়ে আসতে পারে নির্দেশনা। আমি একটু জানতে চাই যে এই ঐক্যমত কমিশন গঠন করা হয়েছিল 8 মাস ধরে, ওইখানে আসলে ঐক্যমতে পৌঁছাইতে পারে নাই, তারপরে 7 দিনের সময় দেওয়া হইলো, এরপর কালকে বললো 4 দিনের মধ্যে একটা ডিসিশন নিবে। তাহলে এই যে ঐক্যমত্য কমিশন এতদিন কি করলেন আসলে? অনেকের সৃষ্টি করছে, আর কি করছে? আমরা তো রেজাল্ট যদি পর্যালোচনা করি তাহলে বলো যে ঐক্যমত্য কমিশন একটা অনৈক্যের সৃষ্টি করে চলে গেছে, এবং এই অনৈক্যের সৃষ্টি করার ফলে আমাদের নির্বাচন হবে কিনা সে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার নির্বাচন দেওয়ার জন্য আন্তরিক, এবং এই রাজনৈতিক দলগুলো একটা নির্বাচিত সরকার দেখার জন্য আন্তরিক। তারা পরস্পরকে অভিযুক্ত করছে কিভাবে একে অন্যকে ঘায়েল করে নির্বাচনে বৈতরণী পার হতে পারে। আমরা শেষ পর্যায়ে আমরা একটু মোস্তাফিজের কাছ থেকে শুনবো। একই প্রশ্ন আপনার কাছে মোস্তাফিজ। এই একই জিনিস আসলে, এই যা হচ্ছে এটা আসলে সংসদ নির্বাচনকে সামনে রেখেই হচ্ছে, অন্য কোনো কিছু না, মৌলিক কোনো পার্থক্য নেই। এগুলি গণভোট, এই অধ্যাদেশ, আদেশ জারি, এগুলি কিচ্ছু না। আর আগামী নির্বাচন এবং পার্লামেন্ট, এটাই হলো আসল। বাকি যেগুলি হচ্ছে এগুলি হলো কিছু ইস্যু তৈরি করে আমি যাতে নির্বাচনে ভালো করতে পারি, সেটা যেহেতু জামাত একটু পিছিয়ে আছে, সুতরাং জামাত ওই জায়গাটা। আগামী নির্বাচনে আপনি কোনো সংখ্যা দেখেন কিনা মোস্তাফিজ? আমি এখন পর্যন্ত দেখি না নির্বাচনটা হবে। জি আনিস আলমগীর, আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আমি তো বললাম, আমি মনে করি যে সরকার নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর, এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে প্রস্তুতি আছে নির্বাচনে যাওয়ার, কিন্তু এই খেলাটা কিভাবে তারা গেইন করতে পারে সেটাই পরস্পর খেলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। জি ধন্যবাদ আনিস আলমগীর, ধন্যবাদ মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।